আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? অলরেডি তোমাদের এইচএসসি জার্নি কিন্তু শুরু হয়ে গিয়েছে। গতকাল পর্যন্ত তোমরা কিন্তু এসএসসি স্টুডেন্ট ছিল, তোমাদের পরিচয় ছিল না যে তোমরা কলেজ স্টুডেন্ট, বরং এখন থেকে তোমাদের পরিচয় হচ্ছে তোমরা কলেজ স্টুডেন্ট। কারণ এতদিন ধরে তোমরা এসএসসি 2025 ছিলা এবং রেজাল্টের পর থেকে তোমরা কিন্তু আর এসএসসি 2025 না, তোমরা হয়ে গিয়েছো এইচএসসি 2027। সো নতুন পরিচয়ে জার্নি শুরু। আর অলরেডি বেশ কয়েকবার বলা হয়েছে যে এইচএসসি জার্নিটা কিন্তু এসএসসি জার্নি থেকে অনেক ডিফারেন্ট, তাই না? অনেক ডিফারেন্ট, কারণ এখানে তোমার 18 মাসের মতো অর্থাৎ 1.5 বছরে তোমাকে কমপ্লিট করতে হবে প্রায় 13টার মতো বই। সো জার্নিটা বেশ কঠিন। সেই জার্নিটা তোমরা অলরেডি পা দিয়েছো। যারা আগে আগে শুরু করবে, অর্থাৎ তোমরা যারা এই প্রোগ্রামে রয়েছো, তোমরা অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। তো চলো কথা না বাড়ি, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। ওকে, বাকি ক্লাসগুলো কে কে করেছো জানিয়ে দাও। বাকি ক্লাসগুলো কে কে করেছো? এর আগে 4টা ক্লাস হয়েছে। কে কে করেছো? ওয়ালাইকুম আসসালাম। সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো চলো শুরু করে ফেলি আমরা। আলহামদুলিল্লাহ ভালো আছি। জেসমিন, তোমাদের কার কি রেজাল্ট এসেছে সেটা জানাই দিতে পারো? তোমাদের কার কি রেজাল্ট এসেছে? ওকে, হোপফুলি তোমাদের সবারই ভালো রেজাল্ট এসেছে। জি ভাইয়া করছি। আর শিয়া ইসলাম লিখেছে আমি করছি ভাইয়া। ফাইন, তোমাদের কার কি রেজাল্ট এসেছে সেটা একটু জানিয়ে দিতে পারো? ওকে, ওকে, তো চলো আমরা শুরু করে ফেলি। আমরা মূলত পড়বো হচ্ছে আমরা মূলত গোল্ডেন এ প্লাস উইথ 1185 মার্কস ইন ঢাকা, শাহিন লিখেছে। ওকে, আমাদের এখানে ইলেকট্রিসিটিতে একটু সমস্যা ছিল, এই জন্য ক্লাস শুরু হতে একটু খানিকটা লেট হয়েছে, দুঃখিত। 4.83। ঠিক আছে, সো আমরা আজকে মূলত যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। হ্যাঁ, আজকে মূলত যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। হ্যাঁ, বন্ধন। দেখবা ম্যাক্সিমাম জায়গাতে তোমাদের বন্ধন নিয়ে প্যারা খাইতে হবে, কারণ আমরা কেমিস্ট্রি পড়তে গেলে বন্ধন টপিকটা আমাদের সবকিছুর সাথেই কানেক্টেড। তার মানে বন্ধন টপিকটা ছাড়া তুমি কিন্তু কেমিস্ট্রি আসলে তেমন কিছুই করতে পারবে না, তাই না? বন্ধন ছাড়া। সো অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে সংযুক্ত থাকে সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে সংযুক্ত থাকে। তোমরা এসএসসি তে 5ম অধ্যায়ে বন্ধন পড়েছো। এখন একটু ডিটেইল ভাবে আমরা বন্ধন পড়বো, একটু ডিটেইল ভাবে। তো চলো কিভাবে আমরা ডিটেইল ভাবে বন্ধন পড়তে পারি সেটা আমরা একটু দেখে ফেলার চেষ্টা করবো। আমরা একটু ডিটেইল ভাবে বন্ধন পড়বো। হ্যাঁ, ওকে, এতদিন যেভাবে পড়েছো আমরা আরেকটু ডিটেইল ভাবে বন্ধনটা পড়ার চেষ্টা করব। ওকে, তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের প্রকার ভেদে চলে যাব। রাসায়নিক বন্ধন মূলত কত প্রকার? তোমরা কেউ কি বলতে পারবা রাসায়নিক বন্ধন কত প্রকার? ওকে, রাসায়নিক বন্ধন কত প্রকার আমরা তোমাদের থেকে একটু শুনতে চাই। রাসায়নিক বন্ধন কত প্রকার? হ্যাঁ, দেখে হয়তো অলরেডি আইডিয়া করে ফেলেছো। রাসায়নিক বন্ধন হচ্ছে 2 প্রকার, বাট তোমরা অনেকেই বলবা 4 প্রকার, 5 প্রকার, 3 প্রকার। ধাতব বন্ধন, সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন বলতে পারো তোমরা। বাট বেসিক্যালি রাসায়নিক বন্ধন হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, বেসিক্যালি রাসায়নিক বন্ধন হচ্ছে 2 প্রকার। আচ্ছা, কি কি সেটা? অন্ত আণবিক। হ্যাঁ, রাসায়নিক বন্ধন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অন্ত আণবিক আর একটা হচ্ছে আন্ত আণবিক। হ্যাঁ, আমি এক্সপ্লেইন করছি তোমাদেরকে। অন্ত আণবিক
এবং আরেকটা হচ্ছে আন্ত আণবিক। অন্ত আণবিক, আরেকটা হচ্ছে আন্তর আণবিক। হ্যাঁ, ইন্টারমলিকিউলার আর ইন্ট্রামলিকিউলার। হ্যাঁ, অন্ত আণবিক এবং আন্ত আণবিক আসছে এখানে। এটা হচ্ছে অন্ত আণবিক। হ্যাঁ, আর একটা হচ্ছে আন্ত আণবিক। দুইটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা আসলে কি তোমাদেরকে এটাই শেখাবো। এক্সপ্লেনেশনটা শেষ হোক, তারপর তোমাদেরকে আমি দুইটাই আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছি। হ্যাঁ, ওকে। আন্ত আণবিক মানে হচ্ছে পাশাপাশি পাশাপাশি দুইটা অণুর মধ্যে আন্ত আণবিক, একটা অণুর সাথে আর একটা অণুর যে বন্ধন সেটা হচ্ছে আন্ত আণবিক বন্ধন। আর অন্ত মানে একটা অণুর মধ্যে, একটা অণুর মধ্যে। আমরা একটু জটিল সংকেতে যাব। হ্যাঁ, অর্থ নাইট্রোফেনল নাম শুনবা তোমরা পরবর্তীতে, একটা অণুর মধ্যে, মধ্যে যেটা। হ্যাঁ, দেখো বেসিক এক্সাম্পলটা তোমাদেরকে একটু দেখাই। ধরো আন্ত আণবিক, একটা অণু এবং আরেকটা অণুর মধ্যবর্তী, একটা অণু এবং আরেকটা অণুর মধ্যবর্তী। ব্যাপারটা কিরকম দেখো, আমরা যদি বলি পানির সাথে আরেকটা পানির অণু, পানির সাথে আরেকটা পানির অণু, এদের মধ্যে যে বন্ধন, যদিও এটাকে আমরা পরবর্তীতে হাইড্রোজেন বন্ধন বলবো, যদিও পরবর্তীতে আমরা এদেরকে হাইড্রোজেন বন্ধন বলবো কিংবা ভ্যান ডার ওয়ালস ফোর্স বলবো। হ্যাঁ, আবার ধরো একটা ক্লোরিন অণুর সাথে আরেকটা ক্লোরিন অণুর যে বন্ধন। হ্যাঁ, ওকে। এই যে আন্ত আণবিক, আন্ত মানে একটা অণুর সাথে আরেকটা অণুর, তোমরা মাথায় রাখবা হচ্ছে একটা অণুর সাথে আরেকটা অণুর সাথে অপর অণু, একটা অণুর সাথে অপর আরেকটা অণুর মধ্যে যে বন্ধন সেটাকে আন্ত আণবিক বন্ধন বলি। আর অন্ত আণবিক কি? অন্ত আণবিক মানে হচ্ছে এই যে পরমাণু সমূহের মধ্যে অক্সিজেন বন্ড হাইড্রোজেন, এই যে এই এন্টায়ার জিনিসটা কি একটা পানির অণুর মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা রয়েছে সেটাকে আমরা বলছি অন্ত আণবিক। মানে আমার মধ্যে, তোমাদেরকে বুঝাই, আমার মধ্যে এই যে এটা হচ্ছে অন্ত আণবিক। আমার মাথার সাথে এই যে বডির যেই বন্ধন অন্ত আণবিক। এবার আমি এবং পাশে যদি তোমাদের ডিডিটি ভাইয়া থাকে তার মধ্যে যে হাতে হাত রেখে যে বন্ধন সেটা হচ্ছে আন্ত আণবিক। এবার কি পার্থক্যটা বুঝতে পারছো? এই যে আমি এই পাশে ধরো তোমাদের ডিডিটি ভাই, তাহলে যে বন্ধনটা দুজন, হ্যাঁ, অথবা আমার সাথে আরেকটা আমি যদি হতাম তাহলে সেটা হতো আন্ত আণবিক। এবার কি ক্লিয়ার? বাট এয়ার এন্ড বাদলের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে সেইটাকে আমরা বলছি অন্ত আণবিক। হ্যাঁ, সরি, আন্ত আণবিক। আর আমার মধ্যে যে বন্ধন, দেখো একটা পানির অণুর মধ্যে যে বন্ধন, অথবা তুমি এভাবে চিন্তা করো নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন, এটাকে আমরা বলছি অন্ত আণবিক। তাহলে বন্ধন কত প্রকার? বন্ধন হচ্ছে দুই প্রকার। এবার আসো অন্ত আণবিক বন্ধন আবার কত প্রকার? আসো এখানে যাই। অন্ত আণবিক বন্ধন কত প্রকার এন্ড আন্ত আণবিক বন্ধন কত প্রকার, আমরা এখন সেটাতেই যাব। তো দেখো প্রথমেই অন্ত আণবিক বন্ধন হচ্ছে 3 প্রকার আর আন্ত আণবিক বন্ধন হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, মনে মনে তোমরা যেগুলো চিন্তা করছো ওগুলোই হচ্ছে এক্সাম্পল। মনে মনে যেগুলো চিন্তা করছো, যেমন দেখো আয়নিক বন্ধন, এরপর যাব হচ্ছে সমযোজী বন্ধন, এবং অপরটা হচ্ছে ধাতব বন্ধন। আর আন্ত আণবিক বন্ধন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, আর আরেকটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ওকে, এবার আসো এক্সপ্লেইন করছি একটা একটা করে। একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন। আমাদের মূলত আজকে আলোচনা হচ্ছে সমযোজী বন্ধন নিয়ে। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। হ্যাঁ, কোনটা কিভাবে তৈরি হয় একটু বেসিক জিনিসপত্র তোমাদেরকে শেখায়। আয়নিক বন্ধন মানে একটা হচ্ছে ধাতু
আর আরেকটা অধাতু মিলে আয়নিক বন্ধন তৈরি হয়, যেটা তোমরা অলরেডি 9-10 জেনে এসেছো, তাই না? একটা ধাতু এবং অপরটা অধাতু মিলে আয়নিক বন্ধন তৈরি করে। সমযোজী হচ্ছে দুইটা অধাতু মিলে সমযোজী বন্ধন তৈরি করে। অধাতু প্লাস অধাতু, দুইটা অধাতু মিলে সমযোজী বন্ধন তৈরি করে, বুঝতে পারছো? আর ধাতব বন্ধন হচ্ছে, বুঝতেই পারছো, ধাতু প্লাস ধাতু, ধাতু প্লাস ধাতু মিলে ধাতব বন্ধন তৈরি করে ফেলে, ধাতু প্লাস ধাতু মিলে, বুঝতে পারছো? আচ্ছা, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ, এগুলো ডিফারেন্ট, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। হাইড্রোজেন বন্ধন হচ্ছে দুইটা যৌগের মধ্যে হয়, এটা দুইটা যৌগের মধ্যে হয়, তারপরে ধাতু অধাতুকে তুমি আসলে সেপারেশন করতে পারছো না, তাই না? ধাতু অধাতুকে তুমি সেপারেশন করতে পারছো না। প্রচন্ড গরমে ক্লাস দিচ্ছি, কারেন্ট নাই, হ্যাঁ, আইপিএস এ ক্লাস হচ্ছে, দেখছো হয়তো যে ঘেমে যাচ্ছি, বাট ক্লাস করতে হবে। হ্যাঁ, সবাই ক্লাস করো, মনোযোগ দিয়ে সবাই ক্লাস করো, ক্লাসটা করো। এই টপিকটা সামনে কিন্তু অনেক বেশি কাজে লাগবে তোমাদের, হ্যাঁ, অনেক বেশি কাজে লাগবে। তাহলে দেখো, আমরা যখন বলছি আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন মানে হচ্ছে ধাতু এবং অধাতু, সমযোজী বন্ধন মানে হচ্ছে অধাতু এবং অধাতু, ধাতব বন্ধন মানে হচ্ছে ধাতু এবং ধাতু। আজকে মূলত আয়নিক বন্ধন কিংবা ধাতব বন্ধন না, আমরা মূলত আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে। আমরা মূলত আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে, কারণ এর মধ্যেই আসবে নতুন বন্ধন, যেটাকে তোমরা জানবা পরবর্তীতে সন্নিবেশ বন্ধন। হ্যাঁ, সন্নিবেশ বন্ধন, বন্ধনের এরিয়াটা অনেক বড়, বন্ধনের উপর আমাদের একটা চ্যাপ্টারই আছে, বন্ধনের উপর আমাদের একটা চ্যাপ্টারই আছে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, আমাদের প্রথম পত্রে 3য় অধ্যায়ের নামই মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, বুঝতে পারছো? আমরা মূলত আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে। হ্যাঁ, সমযোজী বন্ধন নিয়ে। ওকে, তো চলো আমরা সমযোজী বন্ধনটা শিখে ফেলি, সমযোজী বন্ধনের ডেফিনেশনটাও শিখবো। সো আসো, আমরা প্রথমে আলোচনা করব রাসায়নিক বন্ধনের মধ্যে যে পার্টটা নিয়ে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন 9-10 যা পড়ে এসেছো রিকল করার চেষ্টা করবা। সমযোজী বন্ধন আমরা ডেফিনেশন শিখবো, সবকিছু শিখবো, কোনো চিন্তা নাই। হ্যাঁ, একটা একটা করে আমরা সবকিছু শিখে ফেলবো, সবকিছু শিখে ফেলবো। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন বলতে কি বোঝায়? আমরা প্রথমেই জানলাম দুইটা অধাতু মিলে সমযোজী বন্ধন তৈরি করে, তাই না? অধাতু প্লাস অধাতু মিলে কি করে? অধাতু অধাতু মিলে ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে, অধাতু এবং অধাতু মিলে ইলেকট্রন শেয়ার করে, এবং সেই শেয়ারকৃত ইলেকট্রন উভয়ে সমানভাবে ভোগ করে, উভয়ে সমান ভাগে ভোগ করে, সমান ভাগে ভোগ করে, ঠিক আছে? অধাতু অধাতু ইলেকট্রন শেয়ার উভয়ে সমান ভাগে ভোগ করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দুইটা অধাতু সমান ভাগে ভোগ করবে। চলো ব্যাপারটা আমরা একটু দেখবো কিভাবে দুইটা অধাতু সমান ভাগে ভোগ করতে পারে। আচ্ছা, হাইড্রোজেন কি একটা অধাতু না? ইলেকট্রন বিন্যাস 1s1। আচ্ছা, এবার অক্সিজেন কি একটা অধাতু, 1s2, 2s2, 2p4। দেখো এবার এখানে আছে একটা ইলেকট্রন, এখানে আছে 6টা ইলেকট্রন। ইলেকট্রন কি আসলে শেয়ার হইতে পারে? সরি, ইলেকট্রন কি আদান প্রদান হইতে পারে? এই একটা দিলে কি হবে? এর 7টা হবে। এই একটা দিলে কি হবে? 2টা হবে। তার মানে কি সবাই কি চায়? অষ্টক পূরণ করতে চায়, অষ্টক পূরণ করতে চায়। এখানে তাহলে ঘটনাটা কি হওয়া উচিত বলো তো? চলো আমরা ইলেকট্রন বিন্যাস থেকেই দেখার চেষ্টা করি, আমরা স্ট্রাকচার থেকেই বোঝার চেষ্টা করি। ধরো হাইড্রোজেন, এর একটা ইলেকট্রন আছে। অক্সিজেনের ইলেকট্রন আছে কয়টা? অক্সিজেনের ইলেকট্রন আছে কয়টা? সর্ববহিস্থ স্তরের কথা বলছি, 8টা। সর্ববহিস্থ স্তরে 6টা ইলেকট্রন আছে। তাহলে আমরা ইলেকট্রনগুলো একটু দেখাই। হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটা, দেখাইলাম। অক্সিজেনের 1, 2, 3, 4, 5, 6, 6টা ইলেকট্রন দেখাইলাম। অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে 6টা ইলেকট্রন আছে। এবার দেখো, এবার ঘটনাটা যেটা হয়, এই একটা ইলেকট্রন যদি শেয়ার করে, সাইনটা দেখো তোমরা, এই যে সাইন, এই সাইনের মানে হচ্ছে সমযোজী বন্ধনের সাইন। তখন কি হয়? এই ইলেকট্রনটা এখানে শেয়ার হয়, এই ইলেকট্রনটা এখানে শেয়ার হয়। এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, দুইটা ইলেকট্রনের মালিককে অক্সিজেন আবার হাইড্রোজেন, দুজনেই মালিক। তখন ব্যাপারটা কি হয় দেখো, তখন এই যে এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা তখন কিন্তু বাদ হয়ে যায়।
বুঝতে পারছো, বাদ হয়ে যায়, কারণ এই ইলেকট্রনটাই তো এখানে চলে আসছে, তাই না? দেখো এই ইলেকট্রনটাই তো এইখানে চলে আসছে, এই ইলেকট্রনটাই তো এখানে চলে আসছে। তাহলে দেখো 2 4 5 আর 2 7টা ইলেকট্রন অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে, হাইড্রোজেনের সর্ববহিস্থ স্তরে 2টা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, বাট অক্সিজেন করতে পারে নাই। তখন কি হয়? তখন যেটা হয়, তখন আরেকটা হাইড্রোজেন তার আরেকটা ইলেকট্রন দিয়ে এই অক্সিজেনকে ইলেকট্রন সরবরাহ করে। এই যে একটা ইলেকট্রন, তাহলে এইটা এখানে, এটা হচ্ছে এখানে। তাহলে এই যে ইলেকট্রন আর এই যে ইলেকট্রন, এই যে যোগান দিল যে ইলেকট্রনের, তার মালিক হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন দুজনেই। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, এখানে কি ঘটনাটা ঘটেছে আসলে। এই যে ডাবল ইলেকট্রনের মালিক হাইড্রোজেন, ডাবল ইলেকট্রনের মালিককে হাইড্রোজেন, এই যে দেখো এই ডাবল ইলেকট্রনের মালিককে হাইড্রোজেন, তাই না? দেখো তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। আবার এই দুই এই দুই এই দুই এই দুই মিলে অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে এই যে অষ্টক পূরণ হয়ে গেছে। অক্সিজেনের 2 4 এটা তো এখানে চলে আসছে, 2 4 6 8, এই যে বললাম উভয়ে সমান ভাগে ভোগ করে। এই যে দুইটা শেয়ারকৃত ইলেকট্রন, সেটা হাইড্রোজেনেরও অক্সিজেনেরও সবারই। তাহলে দেখো অষ্টক পূরণ হয়ে গেছে। তাহলে এই যে আমরা যেটা দেখাইলাম, এই যে আমরা যেটা দেখাইলাম সেটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানেই হচ্ছে ইলেকট্রন শেয়ার। অনেকে হয়তো প্রপারলি বুঝতে পারো নাই, বুঝাচ্ছি। দেখো তোমরা ওই যে ফুল আঁকায় আঁকায় দেখাইলে খুব ভালো বুঝতে পারবা। চলো তোমাদেরকে ফুল আঁকায় শেখাই, তোমরা ফুল আঁকায় দিলে খুব ভালো বুঝতে পারবা। অক্সিজেন একটা দেখো, ফুল আঁকায় দিচ্ছি। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এই যে প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তর। ফাইন, এবার অন্য কালার দিয়ে দেখাবো, অন্য কালার দিয়ে দেখাচ্ছি। হাইড্রোজেনের শক্তি স্তর কয়টা? একটা। হাইড্রোজেনের শক্তি স্তর একটা। ফাইন, একটা। ওকে, এবার দেখো এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, অক্সিজেনের। আমরা এবার ইলেকট্রনগুলো একটু দেখি, ইলেকট্রনগুলো একটু দেখি। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে। এই যে 4 2 6। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখো। হাইড্রোজেনের একটা ইলেকট্রন সেটাই শেয়ার করেছে, একটা ইলেকট্রন সেটাই শেয়ার করেছে। অক্সিজেনের সর্ববিস্ত স্তরে কয়টা ইলেকট্রন হলো? 2 4 6 8। হাইড্রোজেনের কয়টা করে হলো? 2 2। দেখো ফুল আকারে দিলে তোমরা খুব ভালো বুঝতে পারো। এইটা হচ্ছে হাইড্রোজেন, এইটা হচ্ছে হাইড্রোজেন, তাই না? এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কি হাইড্রোজেন, আর এইটা হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো তো পানি তৈরি হয়ে গেল না? একটু পানি দিয়ে যাও তো। তাহলে দেখো তো পানি তৈরি হয়ে গেল না? এইটাই হচ্ছে সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার। এই যে ইলেকট্রন শেয়ার, এটা হচ্ছে ইলেকট্রন শেয়ার। হ্যাঁ, ইলেকট্রন শেয়ার। ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন শেয়ার হলো। হ্যাঁ, ইলেকট্রন শেয়ার হলো। এমন গ্লাসে। তো এই যে দেখো, বুঝতে পারছো পানি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে পানি খেতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে পানি, দেখে বোঝার উপায় নাই। এখানে অনেকগুলো পানির অণু আছে, তাই না? পানির অণু আছে, কিন্তু প্রত্যেকটা পানির অণু তৈরি হয়েছে এই সিস্টেমে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা অন্তঃআণবিক। তোমরা দেখেছো না এই বন্ধনগুলোর মধ্যে অন্তঃআণবিক মানে কি? এই যে এটা। আর একটা পানির সাথে আরেকটা পানি, একটা পানির অণুর সাথে আরেকটা পানির অণু সংযুক্ত হয়েছে, যেমন এখানে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে। অনেকগুলো পানির অণু আছে, তাই না? ফাইন।
এবার আসো, এইটা যেহেতু বুঝতে পারলা, এটা যেহেতু বুঝতে পারলা, আরেকটা এক্সাম্পল দেখি আমরা। তো চলো, তারপর আমরা ব্যতিক্রম দেখবো। নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন। এক্ষেত্রে কি হয়েছে দেখো, এক্ষেত্রে কি হয়েছে দেখো, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন। নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? নাইট্রোজেনের সর্ববিস্ত স্তরে 1 2 3 4 5টা ইলেকট্রন। কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, একটু চিন্তা করে দেখো, নাইট্রোজেন, হাইড্রোজেন 1s1, নাইট্রোজেন 1s2, 2s2, 2p3। সর্ববিস্ত স্তরে কয়টা ইলেকট্রন দেখো তো? 5টা ইলেকট্রন, রাইট? এই যে দেখো 5টা ইলেকট্রন, সর্ববিস্ত স্তরে 5টা ইলেকট্রন। এবার একটু খেয়াল করে দেখো, এখানে মূলত কি হয়, এই যে এখানে বন্ধনটা তৈরি হয়, এখানে বন্ধনটা তৈরি হয়, এখানে বন্ধনটা তৈরি হয়, তখন শেয়ারকৃত ইলেকট্রনগুলো কিভাবে শিফট হয়ে যায় দেখো। এই ইলেকট্রনটা তখন এখানে চলে আসে, এটা তখন এখানে, এই ইলেকট্রনটা এখানে, এই ইলেকট্রনটা তখন এখানে, এই ইলেকট্রনটা এখানে, এই ইলেকট্রনটা এখানে। তাহলে এই যে এন্টায়ার ঘটনায় হাইড্রোজেনের কি দুইটা ইলেকট্রন, হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন, হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে না? হয়ে গেছে। তো তাহলে হাইড্রোজেনের দেখো কি হয়েছে, স্থিতিশীল হয়ে গেছে। নাইট্রোজেনের দেখো 2 4 6 আর এই উপরের দুইটা মিলে 8টা হয়ে গেছে। দেখো, এই হচ্ছে মূল ব্যাপার, এই হচ্ছে মূল ব্যাপার বন্ধন গঠনে, এই হচ্ছে মূল ব্যাপার। আবার যদি তোমরা এই যে ফুল পদ্ধতিতে দেখতে চাও, চলো তোমাদেরকে একটু ফুল পদ্ধতিতে দেখাই। হ্যাঁ, ফুল পদ্ধতিতে দেখাই। 1 দ্বিতীয় শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, ফাইন। এবার একটু অন্য কালার দিয়ে দেখায়। প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তর। ওকে, প্রথম শক্তি স্তর একটু বড় করলাম, দ্বিতীয় শক্তি স্তর, ফাইন। প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তর। ওকে, এবার আসো দেখো, নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন, 1 2। পরের শক্তি স্তরে 5টা, 1 2 3 4 এবং 5। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হলো? একটা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে। দেখো, এই যে ফুল পদ্ধতিতে শিখতে চাইলা, আমি তোমাদেরকে ফুল পদ্ধতিতে তোমাদেরকে শিখাই দিলাম কিভাবে ফুল পদ্ধতিতে শিখে ফেলা যায়, কিভাবে ফুল পদ্ধতিতে বন্ধন শেখা যায়, ফুল পদ্ধতিতে বন্ধন শেখা যায়। বুঝতে পারছো? এই যে দেখো, তাহলে এরা কে কে? এ হচ্ছে নাইট্রোজেন, এ হচ্ছে হাইড্রোজেন, এ হচ্ছে হাইড্রোজেন, এ হচ্ছে হাইড্রোজেন। বুঝতে পারছো? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এই হচ্ছে অ্যামোনিয়ার গঠন। তারপরে হোপফুলি তোমরা সমযোজী বন্ধনের বেসিক জিনিসটা বুঝতে পারছো। সব সময় কিন্তু এই যে অষ্টক পূরণ হয়ে যাবে তা কিন্তু হবে না, সবসময় অষ্টক পূরণ হয়ে যাবে না। এইটাই আমরা এখন দেখার চেষ্টা করব, কখন কি ব্যতিক্রম জিনিসটা ঘটে। এটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এটা তোমাদের 9 10 থেকেই শিখে আসার কথা। এই যে নতুন দুইটা জিনিসের পরিচয় করাবো। এই যে এগুলো হচ্ছে লন পেয়ার, এলপি মানে হচ্ছে লন পেয়ার। এদেরকে কি বলি আমরা? লন পেয়ার, বা বাংলা টার্ম হচ্ছে মুক্ত জোড়। মুক্ত জোড় বলি এদেরকে, মুক্ত জোড়। আর যেগুলো বন্ধন তৈরি করে ফেলেছে এইটা এইটা এবং এইটা, এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা বিপি। বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার, বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার, মানে বলি আমরা হচ্ছে বন্ধন জোড়। তাহলে কি বলতে পারবা যে পানির অন্তে লন পেয়ার ইলেকট্রন কয়টা? বন্ধন জোড় হচ্ছে 2টা, লন পেয়ারও হচ্ছে 2টা। পেয়ার মানে হচ্ছে জোড়া, পেয়ার মানে জোড়া। 2 জোড়া মানে কয়টা? 4টা। 1 জোড়া 2 জোড়া, 2 জোড়া মানে কয়টা? 4টা। এখানে এসে দেখো 3 জোড়া মানে কয়টা? 6টা ইলেকট্রন। বাট প্রশ্নটা কি করা হয়? বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে 3টা।
এইটা হচ্ছে কি তাইলে? এইটা হচ্ছে এলপি বা লন পেয়ার ইলেকট্রন। তাহলে অ্যামোনিয়ার গঠনে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে একটা, বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে তিনটা। বুঝতে পারছো? এইটা কিন্তু পরীক্ষায় আসবে, লন পেয়ার এন্ড বন্ড পেয়ার। আমি কিন্তু আবারও প্রশ্ন করব তোমাদের পরবর্তীতে। আর লন পেয়ার এবং বন্ড পেয়ার মিলে যদি 4 হয় তাইলে সেটা স্বাভাবিক অষ্টক, অষ্টকের নিয়ম মেনে চলেছে। 2 এর নিয়ম অষ্টকের নিয়মের নাম শুনেছো না 9 10-এ? সেইটাই। ফাইন। হ্যাঁ, ক্লাসগুলো ওয়েব অ্যাপে থাকে, ঠিক আছে? ক্লাসগুলো ওয়েব অ্যাপে থাকে। এবার আসলে আমরা ব্যতিক্রম জিনিসটা শিখবো। ব্যতিক্রম শিখবো। কি কি শিখবো? ব্যতিক্রম জিনিসটা শিখবো আমরা এখন ব্যতিক্রম শিখবো। অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ আমরা শিখবো, ঠিক আছে? আসো এবার যদি এমন হয়, দেখো BF3 যদি হয় এর গঠনটা দেখাও। তাহলে দেখো আমরা কিভাবে দেখাইতে পারি। বোরন, দেখো আগে ইলেকট্রন বিন্যাসে যায়। বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1, সর্ববিস্তীর স্তরে 3টা ইলেকট্রন বিদ্যমান। আর ফ্লোরিনের 1s2 2s2 2p5। তাইলে দেখো কয়টা করে ইলেকট্রন? এখানে আছে 3টা ইলেকট্রন আর এখানে আছে 5টা ইলেকট্রন। কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় হচ্ছে যার সংখ্যাটা কম, বোরনের সংখ্যা কম, তাই বোরন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে BF3 হবে, তাই না? এই যে F F F। এবার আসো আমরা ইলেকট্রনগুলো একটু দেখাইতে থাকি। বোরনের সর্ববিস্তীর স্তরে কয়টা ইলেকট্রন? 3টা। বাট ফ্লোরিনের সর্ববিস্তীর স্তরে কয়টা ইলেকট্রন? দেখো ফ্লোরিনের সর্ববিস্তীর স্তরে 7টা করে ইলেকট্রন। 1 2 3 4 5 6। আমরা ডট ডট না দিয়ে ক্রস দিই। দেখো 1 2 3 4 5 6 7। এখানেও তাই 1 2 3 4 5 6 আর একটা হচ্ছে 7। 1 2 3 4 5 6 এবং হচ্ছে 7। তাইলে মূলত কি হবে? এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন মিলে আমাদের এইখানে দেখো এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে এবং বাকি এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। দেখো ঘটনাটা কি হলো? এই যে বোরনের ক্ষেত্রে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? বন্ড পেয়ার কিংবা লন পেয়ার হয় কিন্তু কেন্দ্রীয় পরমাণুর। বুঝতে পারছো? বন্ড পেয়ার কিংবা লন পেয়ার হয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর, 1 জোড়া 2 জোড়া এবং 3 জোড়া। তাহলে এই ক্ষেত্রে BP এর ভ্যালু কত? 3। LP এর ভ্যালু কত? কোনো লন পেয়ার ইলেকট্রন আছে না? লন পেয়ার ইলেকট্রন কিন্তু এগুলো না। লন পেয়ার ইলেকট্রন হয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর। লন পেয়ার ইলেকট্রন কার হয়? কেন্দ্রীয় পরমাণুর হয়। কেন্দ্রীয় পরমাণু লন পেয়ার ইলেকট্রন কি আছে? নাই। দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, দ্যাটস ইট, 3 জোড়া। তাইলে অষ্টক কি পূরণ হইছে? বলতো অষ্টক কি পূরণ হইছে? অষ্টক তো পূরণ হয় নাই। অষ্টক কি পূরণ হইছে? অষ্টক কি পূরণ হইছে বলতো? অষ্টক তো পূরণ হয়নি। প্রশ্ন করলে উত্তর দিবা, সাথে সাথে উত্তর দিয়ে দিবা, নাইলে কিন্তু ভালো মতো বুঝতে পারবা না। প্রশ্ন করলে উত্তর দিয়ে দিবা সাথে সাথে, প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিবা। ফাইন। ওকে, আমরা অন্য এক্সাম্পল দিয়ে বুঝাবো, আরো বুঝাবো। ধরো জিনিসটা যদি এরকম হতো, ধরো PCl5, তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে ফসফরাসের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p3। আর ক্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2
2p6 3s2 3p5। সর্ববৃহৎ স্তর হচ্ছে এখানে 5টা ইলেকট্রন আছে, এখানে 7টা ইলেকট্রন আছে। ওকে, দ্য ফ্যাক্ট ইজ এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণু কোনটা? যার পরিমাণে কম আছে, যেটা পরিমাণে কম আছে, তাই না? সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যেটা পরিমাণে কম আছে সেটাই তো আমার কেন্দ্রীয় পরমাণু, তাই না? সেটাই তোমার কেন্দ্রীয় পরমাণু, তাই না? ওকে, কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা দেখো, কেন্দ্রীয় পরমাণু বুঝে ফেললাম। এবার আসো, ফসফরাস PCl5 তো, তাই না? ক্লোরিন 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 এবং হচ্ছে ক্লোরিন। এবার আসো, ফসফরাসের সর্ববৃহৎ স্তরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে, একটা এখানে, একটা এখানে, আর একটা এখানে। ক্লোরিনের সর্ববৃহৎ স্তরে কয়টা ইলেকট্রন? আমি দেখতে পাচ্ছি ক্লোরিনের হচ্ছে, ক্লোরিনের কয়টা ইলেকট্রন দেখো তো? ক্লোরিনের সর্ববৃহৎ স্তরে 7টা ইলেকট্রন। তাহলে একটা, 1 2 3 4 5 6, এই যে 7, 1 2 3 4 5 6, এই যে একটা হচ্ছে 7। এটার ক্ষেত্রেও তাই, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তো এই যে দেখো, মানে ব্যাপারটা কি হলো দেখো, ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এইখানে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা হইলো? তো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। লন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে এখানে আমি দেখতে পেলাম যে বিপি কয়টা? 5, এলপি কত? 0। তাহলে এই যে ব্যতিক্রম ঘটনা, অষ্টক পূরণ হয়নি, অষ্টকের থেকে কম অথবা বেশি, এইটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এখানে দেখো 8 পূর্ণ হলো না, আর এখানে 8-এর থেকে বেশি। দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। বন্ড পেয়ার ইলেকট্রন এখানে 5টা, আর এখানে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা ছিল? 3টা। কোনো লন পেয়ার ইলেকট্রন ছিল না। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন 5টা, কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। তার মানে এখানে দেখো ক জোড়া ইলেকট্রন বন্ধন তৈরি করতে হেল্প করেছে? 5 জোড়া। তার মানে 8-এর থেকে বেশি। সেটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, ব্যতিক্রমটা হচ্ছে এরকম। দেখো ব্যতিক্রম এক হচ্ছে অষ্টক সংকোচন, এক হচ্ছে অষ্টক সংকোচন। সংকোচন এক্সাম্পল কি হতে পারে? তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। BF3 BaCl2, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ সমান দেখো PCl5 SF6, হ্যাঁ, এগুলো বাসায় প্রত্যেকটা প্র্যাকটিস করবা তোমরা। SF6 IF7, হ্যাঁ। তোমরা কি ভাবতে পারো লন পেয়ার ইলেকট্রন সহ অ্যামোনিয়া কি অষ্টক সংকোচন ঘটেছে কিনা? না। দেখো লন পেয়ার ইলেকট্রন এখানে কয়টা? লন পেয়ার ইলেকট্রন একটার, বন্ড পেয়ার হচ্ছে 3টা। তাহলে চারপাশে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4, 4টা ইলেকট্রন আছে। তার মানে এখানে কিন্তু স্বাভাবিক অষ্টকের নিয়ম, এটা হচ্ছে স্বাভাবিক অষ্টক। বাট এখানে দেখো PCl5 এর ক্ষেত্রে তা কিন্তু না, 8-এর বেশি হয়ে গিয়েছে। আবার BF3 এর ক্ষেত্রেও তাই। সো এটা হচ্ছে স্বাভাবিক অষ্টক নিয়মের ব্যতিক্রম, যেটাকে আমরা বলছি অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণ। এই যে বাকি যে এক্সাম্পল গুলো করানো হয়নি, এগুলো তোমরা সবার পাশে প্র্যাকটিস করবা। লন পেয়ার ইলেকট্রনে আরো পড়াবো, যেটাকে আমরা বলছি মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন তোমরা কিভাবে বের করবা সেটাই এখন তোমাদেরকে শেখাবো। কিভাবে মুক্তজোড় ইলেকট্রন বের করবা তোমরা।
ওকে, এবার আসো তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন কিভাবে বের করে। ঠিক আছে, কিভাবে মুক্ত জোড় ইলেকট্রন বের করা যায়। মুক্ত জোড় তো বুঝতে পেরেছো অলরেডি, এলপি বা মুক্ত জোড়। মুক্ত জোড় ইলেকট্রন কিভাবে বের করা যায়, কতগুলো করে মুক্ত জোড় ইলেকট্রন আছে। মুক্ত জোড় বের করা, ইলেকট্রন বের করার নিয়ম একটা ফর্মুলা দিয়ে আমরা বের করব। সে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর, কেন্দ্রীয় পরমাণু কিভাবে চেনা যায়? যার সংখ্যাটা কম থাকে, যার সংখ্যাটা কম থাকে, যে সংখ্যায় PCl5 পি। আপাতত এটুকুই শুধু মাথায় রাখো। হ্যাঁ, ওকে, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধন সংখ্যা, যতগুলো বন্ধন আছে মাইনাস, দেখো বন্ধন সংখ্যা মানে কি, আমরা যখন NH3 চিন্তা করছি, নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, টোটাল 3টা হাইড্রোজেন সংযুক্ত আছে, তাই না? 3টা হাইড্রোজেন সংযুক্ত আছে। ওকে, বন্ধন সংখ্যা, বন্ধন আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। মাইনাস যদি কখনো চার্জ যুক্ত থাকে, ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, এটা ঠিক আছে। একটা এক্সাম্পল এখানে দেখাই তোমাদেরকে, দেখো NH3 অ্যামোনিয়াতে লন পেয়ার ইলেকট্রন কয়টা, তোমাদেরকে প্রশ্ন করা হলো। তাইলে আমরা প্রথমে বন্ধনটা একটু দেখব। এটা আমার ইলেকট্রন বিন্যাসও দরকার হবে না কেন্দ্রীয় পরমাণু ছাড়া। তাহলে বের করার নিয়মটা হচ্ছে হাফ কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেনের সর্ববিশিষ্ট স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1s2 2s2 2p3, 5টা ইলেকট্রন আছে, 5 মাইনাস বন্ধন সংখ্যা 1 2 3, 3টা বন্ধন আছে। অ্যানায়ন এবং ক্যাটায়ন কিছুই নাই, তাহলে দেখো তো 2/2, তার মানে 1, লন পেয়ার ইলেকট্রন আছে হচ্ছে একটা। এভাবে করে চলো আমরা অনেকগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, এভাবে করে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব। তো চলো একটা একটা করে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, তাহলে কনসেপ্ট আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো পানির ক্ষেত্রে আমরা যদি বলি, পানির মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? হাফ। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, সর্ববিশিষ্ট স্তরে 6টা ইলেকট্রন বিদ্যমান, বন্ধন হচ্ছে 2টা, কোনো অ্যানায়ন ক্যাটায়ন নাই, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, তার মানে এর লন পেয়ার ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। এই যে এইভাবে দেখি আমরা 1 2, দেখো ভেরি ইজি, 1 2, তাই না? আমরা বাকিগুলোতে যাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। ধরো কখনো কখনো যদি এরকম থাকে H2S, কেন্দ্রীয় পরমাণুকে সালফার, সালফার সর্ববিশিষ্ট স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 6টা, মোট বন্ধন কয়টা? 2টা, কোনো অ্যানায়ন ক্যাটায়ন নাই, তার মানে আবার 2। আচ্ছা যদি এমন থাকে NH4+, তাহলে হাফ, হাফ NH4+, ওই যে ক্যাটায়ন আসছে, নাইট্রোজেনের সর্ববিশিষ্ট স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ধন কয়টা? 4টা, বন্ধন শেষ, মাইনাস ক্যাটায়ন -1, তাহলে দেখো তো 0। বুঝতে পারছো? তোমাদেরকে এবার করতে দিলাম H3O+ এ কয়টা বন্ধন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে বলো তো? H3O+, কেন্দ্রীয় পরমাণু কোনটা? অক্সিজেন, সর্ববিশিষ্ট স্তরে কয়টা ইলেকট্রন আছে? বের করে ফেলো। বন্ধন কয়টা? 3টা, ক্যাটায়নের চার্জ আছে? আছে। তোমরা একটু আমাকে বলো যে এই যে H3O+ এ মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? H3O+ এ মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? তাইলে বুঝবো কনসেপ্টটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে বুঝবো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছো। H2O+ এ যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি বলি, দেখো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, 1s2 2s2 2p4, তাহলে 6টা, মাইনাস বন্ধন কয়টা আছে? হাইড্রোজেনের সাথে 3টা, মানে অক্সিজেনের সাথে 3টা, হাইড্রোজেনের বন্ধন আছে 3, একটা প্লাস আছে, তার মানে মাইনাস ক্যাটায়ন, অ্যানায়ন থাকলে মাইনাস প্লাস করে ফেলবো, তাহলে 2, 2কে 1 দ্বারা ভাগ করলে হবে 1, মানে 6 - 4 2, 2কে 2 দ্বারা ভাগ করলে কি হবে?
2 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে, একই হবে। বুঝতে পারছো? আবার ধরো কিছুক্ষণ আগে কি করলাম, আমরা PCl5 দেখলাম, তাই না? তাহলে হাফ, ফসফরাসের সর্ববিশিষ্ট কয়টা ইলেকট্রন বিদ্যমান? 5টা। বন্ধন কয়টা আছে? 5টা। তাহলে দেখো 0। আমরা কিন্তু দেখেছি যে PCl5 এ কোনো লন পেয়ার ইলেকট্রন ছিল না। তোমাদেরকে কয়েকটা SW দেই, যেগুলো তোমরা বাসায় করবা, বাসায় প্র্যাকটিস করবা এগুলো। এগুলো করবা তোমরা, হ্যাঁ এগুলো করবা, যে এগুলো সবগুলোর মধ্যে লন পেয়ার ইলেকট্রন বের করো, সবগুলোর মধ্যে লন পেয়ার ইলেকট্রন বের করে ফেলো, এই সবগুলোর মধ্যে লন পেয়ার ইলেকট্রন বের করে ফেলো, লন পেয়ার ইলেকট্রন বের করে ফেলো। তাইলে দেখবে এই টপিকটা তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে। গুড। প্রত্যেকটা কনসেপ্ট বুঝে বুঝে কিন্তু করতে হবে, হ্যাঁ প্রত্যেকটা কনসেপ্ট বুঝে বুঝে করতে হবে। ওকে, তার মানে শিখে ফেললাম লন পেয়ার ইলেকট্রনের বেসিক কনসেপ্টটা, হ্যাঁ। ওকে,
ওকে, এখন হোপফুলি সব ঠিক হয়ে গিয়েছে। ওকে, এখন ঠিকঠাক আছে নিশ্চয়ই? ওকে, তো এখানে দুটো জিনিস থাকে, যে কোনো একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে দুজনে যেহেতু ভোগ করে, যে কোনো একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে দুইটা পরমাণু যেহেতু ভোগ করে, তাহলে এখানে ঘটনাটা কি হয়? এখানে ঘটনাটা কি হয়? একজন দাতা থাকে আর একজন গ্রহীতা থাকে, তাই না? একজন দাতা থাকে একজন গ্রহীতা থাকে, একজন দাতা থাকে একজন গ্রহীতা থাকে। তার মানে একটা দাতা পরমাণু থাকে, একজন দান করে, আর একজন হচ্ছে গ্রহীতা পরমাণু থাকে। একজন দাতা পরমাণু থাকে আর একজন গ্রহীতা পরমাণু থাকে, তাই না? একটা দাতা পরমাণু আর একটা গ্রহীতা পরমাণু থাকে। ওকে, দাতাকে আমরা বলি লুইস ক্ষার আর গ্রহীতাকে আমরা বলি লুইস অ্যাসিড। হ্যাঁ, একটাকে আমরা বলি লুইস ক্ষার আর একটাকে আমরা বলি লুইস অ্যাসিড। তো চলো এক্সাম্পলে গেলেই তো আসলে মূল ব্যাপারটা বুঝতে পারবো, তাই না? এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবো। তো ধরো আমরা যদি বলি অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এখানে একটা লন পেয়ার ইলেকট্রন থাকে না? দেখো তো, লন পেয়ার ইলেকট্রন থাকে। আবার বিপরীতে তুমি দেখো, যদি BF3 এর কথা বলি, BF3, এখানে কি হয়? অষ্টক সংকোচন হয়। এখানে অষ্টক সংকোচন হয়। দেখো এখানে অষ্টক পূরণ হয়, 2 2 2 এবং 2, অষ্টক পূরণ হয়ে গেছে। আর এখানে কি হয়েছে দেখো, অষ্টক সংকোচন ঘটছে। এবার এই অষ্টক পূরণ করা দরকার না? পূরণ করা দরকার। তখন কি হয় দেখো, আমরা যে সাইনটা ব্যবহার করি, এই যে এই দিক থেকে এই দিকে ইলেকট্রন ডোনেট হয়। মানে এই যে যে দুটো ইলেকট্রন, লাল দুইটা ইলেকট্রন দেখতে পাচ্ছ, এটা তো অ্যামোনিয়ার ইলেকট্রন। এটা কি করে? এটা ডোনেট করে দেয়। কি করে? সে ইলেকট্রনটাকে ডোনেট করে, ডোনেট করে। এই জন্য ডোনেট করা কোন দিক থেকে? অ্যামোনিয়া BF3 রে ইলেকট্রন ডোনেট করলো, অ্যামোনিয়া BF3 রে ইলেকট্রন ডোনেট করলো। এতে যেটা হলো, এটা খেয়াল করে দেখো, এই অংশটুকু অষ্টকপূর্ণ। ডোনেট করছে কিন্তু একজন, একজন কে করছে? এই যে এটা, এটা হচ্ছে আমরা বলছি দাতা পরমাণু। এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে দাতা। আর ওই পাশে ওকে, ও হচ্ছে গ্রহীতা। এইটা আবার কি দেখো, এই যে এইটা আবার BF3 ইলেকট্রন সমান ভাগে ভোগ করলো, দুজনেই, দুজনে সমান ভাবে ভোগ করলো না? এইটা হচ্ছে আবার গ্রহীতা। এখন এর দেখো 2 4 6 আর এইটা মিলে 8, তাইলে দুজনেরই অষ্টক পূরণ হলো। বাট যে কোনো একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করলো, যে কোনো একটা পরমাণু শেয়ার করলো, বাট উভয়েই সেই শেয়ারকৃত ইলেকট্রন সমান ভাগে ভোগ করলো। তখন সে বন্ধনকে আমরা বলি সন্নিবেশ বন্ধন, এবং তার ডিরেকশন হচ্ছে এটা। মানে পার্থক্যটা দেখো, সমযোজী দুজনেই শেয়ার করে, দুজনেই ভোগ করে। সন্নিবেশ একজন শেয়ার করে, দুজনেই ভোগ করে, অর্থাৎ শেয়ার। আর এটা হচ্ছে ভোগ। শেয়ার করে সমযোজীতে দুজন, দুজনেই ভোগ করে। সন্নিবেশে শেয়ার করে একজন, ভোগ করে দুইজন। পার্থক্যটা কি বুঝতে পারছো? হ্যাঁ, পার্থক্যটা কি বুঝতে পেরেছো? পার্থক্যটা হোপফুলি তোমাদের বুঝতে পারার কথা। পার্থক্যটা হোপফুলি তোমাদের বুঝতে পারার কথা। আমি আরো এক্সাম্পল দিচ্ছি তোমাদের, আরো এক্সাম্পল দিচ্ছি। দাতা এবং গ্রহীতা, দাতা এবং গ্রহীতা এক্সাম্পল দিচ্ছি। দেখো NH4+ কিভাবে গঠিত হয়? দেখো NH4+, N, হাইড্রোজেন, 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 এই যে লন পেয়ার ইলেকট্রন, আর এদিকে H+। মানে কি? ওর তো কোনো ইলেকট্রন নাই। ওর কি কোনো ইলেকট্রন আছে? ওর কোনো ইলেকট্রন নাই। এই যে ইলেকট্রন গুলো ওর দিকে শিফট করে দেয়, তখন কি হয়? এই যে ইলেকট্রন দুইটা অ্যামোনিয়ার ইলেকট্রন দিয়ে তখন কি ফর্ম হয়ে যায়? NH4+ ফর্ম হয়ে যায়। NH4+, এই যে বন্ধনটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। অ্যামোনিয়া হচ্ছে দাতা,
H প্লাস হচ্ছে গ্রহিতা, গ্রহিতা। একই রকম ভাবে অক্সিজেন, বন্ড হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন, এদিকে আবার H প্লাস, তখন কি হয়, এই যে H3O প্লাস তৈরি হয়ে যায়, বুঝতে পারছো? H3O প্লাস, এখানে একটা লন পেয়ার ইলেকট্রন আর এখানে লন পেয়ার ইলেকট্রন আর এখানে লন পেয়ার ইলেকট্রন, এটাই যেদিকে দিয়ে দেয়, তখন কি হয়ে যায়, তখন তৈরি হয়ে যায় H3O প্লাস। এই যে এই বন্ধনটাকে আমরা বলছি সন্নিবেশ বন্ধন, এটা হচ্ছে দাতা, এটা হচ্ছে গ্রহিতা, এটা হচ্ছে দাতা, এটা হচ্ছে গ্রহিতা পরমাণু। এবার কি বুঝতে পারছো? দুজনে শেয়ার করে, একজন ভোগ করে। এদেরকে আমরা বলি হচ্ছে, যেমন দাতা পরমাণুকে, দাতা পরমাণু যে দান করে, দান করে, হ্যাঁ, যে দাতা পরমাণু তাদেরকে আমরা বলি হচ্ছে লুইস ক্ষার। পরবর্তীতে এই কনসেপ্ট তোমাদেরকে আরো ক্লিয়ার করব। লুইস অ্যাসিড, লুইস ক্ষার কাদেরকে বলা হয়, এটা তোমাদেরকে আরো বেশি এক্সপ্লেইন করবো, আরো বেশি ক্লিয়ার করবো পরবর্তীতে। হ্যাঁ, তো আপাতত এতটুকু জেনে রাখো যে লুইস ক্ষার বলতে দাতা পরমাণুকে বোঝায়, আর গ্রহিতা পরমাণু হচ্ছে লুইস অ্যাসিড। হ্যাঁ, লুইস অ্যাসিড। ওকে, সো হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। সো তাইলে এখানে বলো তো, এই যে দাতা পরমাণু লুইস ক্ষার, BF3 হচ্ছে একটা লুইস অ্যাসিড। আমরা লুইস অ্যাসিড, লুইস ক্ষার সম্পর্কে পরবর্তীতে পড়বো, আপাতত জেনে রাখো লুইস ক্ষার মানে হচ্ছে জোড়ায় ইলেকট্রন দান করে, লুইস অ্যাসিড মানে জোড়ায় ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, জোড়ায় ইলেকট্রন গ্রহণ করে, জোড়ায় ইলেকট্রন দান করে। ঠিক আছে, ফাইন। এবার একটা দারুণ এক্সাম্পল দেখাবো তোমাদেরকে, দারুণ এক্সাম্পল দেখাবো। সেটা হচ্ছে Al2Cl6 কিভাবে গঠিত হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসেছে। হ্যাঁ, কিভাবে গঠিত হয়, কিভাবে গঠিত হয়, Al2Cl6 কিভাবে গঠিত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড না কিন্তু, Al2Cl6। চলো সেটা এখন তোমাদেরকে এক্সপ্লেইন করব। Al2Cl6, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ক্লোরিন, আবার অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, Al2Cl6, রাইট? তাহলে আবার Cl এবং Cl। সো এই স্ট্রাকচারটাই তোমাদেরকে আসলে এখন এক্সপ্লেইন করব আমি। সো কথা হচ্ছে, অ্যালুমিনিয়ামের সর্ববিস্তীর স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান? আমরা জানি অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি অ্যানালাইসিস করতে যাই, তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। ক্লোরিনের জন্য এটা দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, তাই না? এবার খেয়াল করো, বুঝে যাবা। এখানে 3টা ইলেকট্রন আছে, এখানে আছে 7টা ইলেকট্রন, রাইট? আমরা এগুলো নিয়ে মূলত কাজ করব এখন। অ্যালুমিনিয়ামের সর্ববিস্তীর স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়ামের সর্ববিস্তীর স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা। 1, 2 এবং 3। বুঝতে পারছো? আবার দেখো, এক্ষেত্রে দেখো 1, 2, হ্যাঁ, টোটাল কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। হ্যাঁ, 3টা ইলেকট্রন আছে। টোটাল কয়টা করে ইলেকট্রন আছে? 3টা করে ইলেকট্রন আছে। ফাইন। আরেকটা হচ্ছে 3, ধরলাম 3। হ্যাঁ, ফাইন। এবার একটু খেয়াল করে দেখো, ক্লোরিনের সর্ববিস্তীর স্তরে কয়টা ইলেকট্রন আছে? ক্লোরিনের সর্ববিস্তীর স্তরে 7টা ইলেকট্রন আছে।
আমরা একটু দেখাই, সেগুলা বুঝতে পারবা, এক্ষুনি বুঝতে পারবা। 1 2 3 4 5 6 আর একটা হচ্ছে 7টা। 1 2 3 4 5 6, এটা হচ্ছে 7টা। 1 2 3 4 1 2 3 4 5 6, একটা হচ্ছে 7টা। হ্যাঁ, একটা হচ্ছে 7টা। ফাইন। 1 2, এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ভাবে লিখবো আমরা, এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ভাবে লিখবো। 1 2 3 4 5 6, একটা হচ্ছে 7টা। হ্যাঁ, তারপর 1 2 3 4 1 2 3 4 5 6 7টা। হ্যাঁ, আচ্ছা আমি চিন্তা করে কেন লিখছি একটু পরে তোমরা বুঝতে পারবা কেন চিন্তা করে লিখছি। ওকে, 3 4 5 6 7টা। ফাইন, হয়ে গিয়েছে। শেষ। আমি কেন এই পজিশনগুলো সিলেক্ট করেছি তোমাদেরকে এখন এক্সপ্লেইন করব। দেখো, তোমরা বুঝতে পারবা। এই যে বন্ধনটা, এটাকে আমরা কি বলছি? সমযোজী বন্ধন, রাইট? দেখো, এই বন্ধনকে আমরা কি বলছি? এই বন্ধনকে আমরা বলছি সমযোজী বন্ধন। দেখো, এই যে বন্ধনটা, এই বন্ধনকে আমরা বলছি সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার, রাইট? দেখো, এই যে বন্ধনটা সমযোজী বন্ধন, তাই না? কি অবস্থা? এবার এর পরেরটা দেখো, এই বন্ধনটা কি? এটা হচ্ছে সমযোজী বন্ধন, তাই না? এই বন্ধনটা কি? সমযোজী বন্ধন। এই যে এই ইলেকট্রন ইলেকট্রন শেয়ার, তাই না? সমযোজী বন্ধন। অ্যালুমিনিয়ামের 3টা হাত কি ফিল আপ হয়ে গেছে না? তাহলে এই ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়ামের বন্ধনটা কি হবে, কিভাবে যুক্ত হবে? এইটাই হচ্ছে খেলা, এইটাই হচ্ছে খেলা। এই যে এই জোড়া ইলেকট্রনটা সে অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করবে, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। এই জোড়া ইলেকট্রনটা সে অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করবে। দেখো, এই যে এই জোড়া, এই জন্য কিন্তু আমি ওই যে জোড়া করে করে লিখতেছিলাম। এখন হয়তো বুঝতে পারতেছো তোমরা, এই যে এইটা হচ্ছে সেই জোড়া, এইটা হচ্ছে সেই জোড়া। ক্লিয়ার? তাহলে অ্যালুমিনিয়ামের 4টা তো হাত না, সর্ববিশিষ্ট ইলেকট্রন আছে 3টা। তাহলে 1টা 2টা 3টা, 3টা দিয়ে সমযোজী বন্ধন তৈরি করেছে, একটা দিয়ে তৈরি করেছে সন্নিবেশ বন্ধন। সেম এইদিকে আইসাও দেখতে পাবা, দেখো সেম এদিকে আইসা দেখতে পাবা সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, তাই না? এইখানে একটা সমযোজী বন্ধন, বাট এই যে 3টা হাত ফিল আপ হয়ে গেল এই ক্লোরিন এই অ্যালুমিনিয়ামকে, দেখো এই যে অ্যালুমিনিয়ামকে সে ইলেকট্রন ডোনেট করলো। দেখো, 4টা হাত কিন্তু না, অ্যালুমিনিয়ামের 3টা হাত দিয়ে 3টা ক্লোরিনের সাথে সংযুক্ত হলো, এই ক্লোরিন অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দান করলো, মানে এটাকে আমরা বলছি সন্নিবেশ বন্ধন। তাহলে এখানে 2টা সন্নিবেশ বন্ধন দেখতে পেলাম আমরা। এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন, এইটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, এইটা হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। বুঝতে পারছো? বাকিগুলো সমযোজী বন্ধন। এই যে এইভাবেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ডাইমার গঠিত হয়, এইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠিত হয়, Al2Cl6। প্রশ্নটা আসে এইভাবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন কিভাবে সম্ভব? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন কিভাবে সম্ভব? বুঝতে পারছো কিভাবে সম্ভব? দেখো, খুবই ইজি। এটা বাসায় অনেকবার প্র্যাকটিস না করলে কিন্তু করতে পারবে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা বেসিকের জন্য অনেক অনেক বেশি জরুরি। বেসিকের জন্য এটা প্র্যাকটিস করতে হবে, এবং এটা সিকিউ এমসিকিউ পুরো ইন্টারমিডিয়েট জার্নিতে
অনেকবার ফেস করবা এটা, ইভেন অ্যাডমিশনে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের ক্ষেত্রেও দেখবা এটা অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, তো হোপফুলি প্রথমবার হয়তো সন্নিবেশ বন্ধন দেখলা। সন্নিবেশ বন্ধন মানে হচ্ছে একজন দান করবে অন্যজন গ্রহণ করবে, মানে ওই যে 22 আর 12 সমযোজী বন্ধনের কোড হচ্ছে 22 এবং সন্নিবেশ বন্ধনের কোড হচ্ছে 12, 22 এবং 12, বুঝতে পারছো? 22 এবং 12, 22 এবং 12। তো চলো আবার প্রথম থেকে একটু রিভাইজ করে আজকে কি কি শিখলাম। রাসায়নিক বন্ধন কত প্রকার, অন্ত আণবিক এবং আন্ত আণবিক শিখলাম আমরা, প্রকারভেদটা শিখলাম, এটা কিন্তু বারবার তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, এগুলো বারবার পড়তে হবে তোমাদের, বারবার এগুলো পড়তে হবে পুরো ইন্টারমিডিয়েট জার্নিতে, এগুলো বারবার তোমাদেরকে পড়তে হবে। একটু খেয়াল রেখো এগুলো, হ্যাঁ একটু খেয়াল রেখো, এগুলো বারবার পড়তে হবে। এক্সাম্পল দেখিয়েছি, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন পরে পড়বো আমরা। এরপর সমযোজী বন্ধন কাকে বলে, কিভাবে গঠিত হয়, ফুল একে, যেটা 19-এ তোমরা পড়েছো, এইভাবে সিকিউ অ্যান্সার করতে অনেকে পেন্সিল দিয়ে এঁকে, এইভাবে দেখালাম যেটা এখন লাগবে, লন পেয়ার এবং বন্ড পেয়ার। এরপর অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ দেখালাম, কিভাবে লন পেয়ার ইলেকট্রন বের করা ফর্মুলা দেখালাম, খুব দারুণ একটা ট্রিক্স দেখালাম, HW দিলাম এখানে। কিভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন হয় তার আগে সন্নিবেশ বন্ধনটা তোমাদেরকে শেখাই নিলাম, এগুলো কিন্তু অনেকবার আসবে। হ্যাঁ, তারপর এই যে ডাইমার গঠন, এটা বাসি অনেকবার প্র্যাকটিস করবা, না হলে কিন্তু পারবা না। হ্যাঁ, সো হোপফুলি তোমরা লেকচারটা বুঝতে পেরেছো। আমাকে বলো যা যা বুঝাইলাম এখন পর্যন্ত সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, যা যা বুঝাইলাম এখন পর্যন্ত তোমরা সবকিছু ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও সবকিছু তোমরা ক্লিয়ার কিনা। সবকিছু তোমরা সবাই ক্লিয়ার কিনা জানায় ফেলো। মূল ক্লাসে চলে যাব আমরা, হ্যাঁ মূল ক্লাসে তো অবশ্যই যাব। হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার, ক্লিয়ার, শাহিন লিখেছে ক্লিয়ার, ফাইন। বাকি সকল টপিক যারা ক্লাস করোনি, বাকি প্রত্যেকটা টপিক ক্লাস করবে, বাসায় লিখবে, হ্যাঁ SW গুলো কমপ্লিট করবে, তাইলে দেখবা সবকিছু ইজিলি বুঝে যাচ্ছ। লিখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, এবং আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, জেসমিন লিখেছে ফাইন। সো কলেজের জার্নি যেহেতু শুরু হয়ে গিয়েছে, সো আমরা আমাদের কলেজের জার্নিটা এখন থেকে একদম পুরো রোডম্যাপটা প্ল্যান করে আমরা আমাদের কলেজের জার্নিটা শুরু করব। ঠিক আছে, সেখানে কেমিস্ট্রি জার্নিটা হবে আমাদের সাথে। তোমাদের যে সকল বন্ধুরা এখনো আমাদের সাথে যুক্ত হয়নি তাদেরকে জানাই দিও ভর্তি হওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।